এই মুহূর্তে একটি সবথেকে বড় খবর, আজকের হাইকোর্টে এমএলএ নওশাদ সিদ্দিকী শওকত মোল্লার বিরুদ্ধে এবং দীপক ব্যাপারী একজন ডিজিটাল সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু আজকের একটি মানহানির মামলা করেছে। হ্যাঁ, এমনটাই এমএলএ নওশাদ সিদ্দিকী আজকের তিনি কিন্তু হাইকোর্টে মামলা করেছেন, মানহানির মামলা। এমএলএ শওকত মোল্লা তিনি বলেছিলেন এক সময়ে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা খেয়েছে বিজেপির দালালি করার জন্য। হ্যাঁ, এমনটাই অভিযোগ করেছেন, এমনটাই বলেছেন শওকত মোল্লা। এবং দীপক ব্যাপারীও তিনি বলেছিলেন, একজন ডিজিটাল সাংবাদিক, যে এমএলএ নওশাদ সিদ্দিকী বিজেপির দালালি করার জন্য 30 কোটি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে। হ্যাঁ, এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন যে ইসালে সওয়াব যে ফুরফুরা শরীফে হয়, 3 দিনের যে ইসালে সওয়াব হয়, সেখানে একদিনের খরচ 1 কোটি টাকা। যে জ্বালানি রান্না করা হয়, যে জ্বালানি কাঠ, সেটা খরচ হয় 1 কোটি টাকা। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে শওকত মোল্লা যদি আমাকে বলতো যে 30,000 কোটি টাকা আমি বিজেপির কাছ থেকে নিয়েছি, তাহলে আমার ভক্তরা বিশ্বাস করত। কিন্তু 30 কোটি টাকা, সেখানে যদি জ্বালানি পোড়াতে লাগে 1 কোটি টাকা, তাহলে কিভাবে বিশ্বাস করবে আমার ভক্তরা? এমনটাই নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন। আজকে নওশাদ সিদ্দিকী যে হাইকোর্টে মামলা করেছে 30 কোটি টাকার অভিযোগে, নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, এবং যে নওশাদ সিদ্দিকী তিনি যে হাইকোর্টে মামলা করেছেন যে 30 কোটি টাকার অভিযোগে, এই বিষয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন বিস্তারিত আপনাদেরকে জানাবো এই 78 নিউজের পর্দায়। দেখুন, শওকত সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে শওকত সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে, কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডেল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি তার আমার ওনার বক্তব্য, আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইনি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে, তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি। দেখুন, একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপি যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর একজন এমএলএর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল খাটালো, একবার 24 ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে, আমার নামে মিথ্যাচার করছে। কোনোদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো, তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ মানে কুভাষা কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে দিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামির চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। দেখুন, ভোট যত এগিয়ে এসছে, আমাদের সেন্ট্রাল এজেন্সি তৎপরতা বাড়ছে, তবে আমি এটা আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল। যারা পোস্টপোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে
বিভিন্ন চাকরির বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঢোকাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। আমাকাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরের কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। পরীক্ষা দেখা গেছে ভিন রাজ্যের বিভিন্ন চাকরি প্রার্থী তারা এসেছে, তো বিষয়টা অন্যরকম হয়ে গেছে। এখানেই চাকরি গেল ভিন রাজ্যে থেকে পরীক্ষা দেখুন, ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই। কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছেন, অলরেডি তারা 8 বছর 10 বছর চাকরি করে নিলেন, তাদের কথা আমরা একবারও ভাবছি না। রাজ্য সরকার তার অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো। জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে। আরেকটা হচ্ছে যে ফুলপুরা শরীফে একটা ফাটল দেখা গেছে আব্বাস সিদ্দিকের ইঙ্গিতের পরে কাসেম বলছেন যে কি করছেন নওশাদ সিদ্দিকী, আমি মমতা অভিষেকের দলে। দেখুন, ওটা আমার ভাইজান, উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি রাজনৈতিক স্ট্যান্ডটা থাকবে। রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে, আলাদা আলাদা আমাদের বাড়িতে কেউ যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে, এটা বলা ভুল হবে। ফুলপুরা শরীফের জায়গায় আছে, ফুলপুরা শরীফের পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি, তার জন্য ফুলপুরা শরীফ ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। হরিদেবপুরে গত পরশুদিন আবার একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে, সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী, শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা। এগুলো তো এরাই করবে, যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানেই হচ্ছে, দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে। আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে, সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে। তো এখন খোঁজ নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে, হয়তো এখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয়, ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্যায় যেটা হচ্ছে, যারা অন্যায় করেছে শাস্তি পাক, এ কথা জোর গলায় তারা বলতে পারে না। কারণ যদি একথা জোর গলায় বলে, তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে, তাদেরকে দেখবেন জেলের মধ্যে রাখতে হবে। কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত, কেউ দুর্নীতির সাথে যুক্ত, মানে এরা এক একটা রত্ন। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনের সারিতে নিয়ে আসে। যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন, তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না। ঠিক আছে, উত্তরবঙ্গে এই নিয়ে চলতে দেখলে 3 নম্বর বার মুখ্যমন্ত্রী যাচ্ছে, এটা কি বিজেপির শক্ত ঘাঁটি নাকি কোন ভয়ে বারবার যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী যে প্রমিসগুলো করে ক্ষমতায় এসেছিলেন 2011-এর আগে, যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন, সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইবো। উত্তরবঙ্গে যাচ্ছেন, চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা প্রত্যেক দিন তার মজুরি পায়। স্কিল লেবার, চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে। 450 টাকা পশ্চিমবাংলায় যাও, আমি মনে করি এটা কম, অনেক কম। মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য 450 টাকা। আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে গেলে, উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি, চা শ্রমিক হিসাবে, চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না। প্রায় 2016 থেকে 2024 প্রায় 15 থেকে 16 বার দ্বিপাক্ষিক মিটিং হয়েছে, কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি। শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না। চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে, ঠিক জানুন বাইরে থাকার টঙের মতো হয়েছে। এইগুলো নিয়ে একটু চর্চা হয় না, শুধুমাত্র তাদের কাছে যায়, তাদের সাথে একটু কথাবার্তা বলে, আবার চলে আসে। এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না। আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল, এই 2026-এর ইলেকশন আসছে, এই দুটো শক্তিকে পরাস্ত করবে।